আষাঢ়ে গপ্পে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এক অসাধারণ যাত্রায় বের হচ্ছি ডোপামিন ডিটক্সের পথে। আধুনিক জীবনে আমাদের প্রতিটি মুহূর্ত ভরা নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়ার স্ক্রল, ইউটিউবের অটোপ্লে আর একের পর এক ছোট্ট ছোট্ট আনন্দের খুঁজে ছুটে চলা, এই অদৃশ্য দৌড়ের নেতৃত্ব দিচ্ছে আমাদের মস্তিষ্কের এক বিশেষ কেমিক্যাল ডোপামিন। ডোপামিন আমাদের মোটিভেশন জাগায়, আনন্দের অনুভূতি দেয়, কিন্তু অতিরিক্ত ডোপামিন আমাদের ফোকাস নষ্ট করে, অলস করে দেয় আর ছোট ছোট আনন্দের ফাঁদে আটকে রাখে। ডোপামিন ডিটক্স বইটা সেই আসক্তির শৃঙ্খল ভাঙার পথ দেখায়। এখানে আমরা জানব কিভাবে ডোপামিন আমাদের মস্তিষ্ককে প্রভাবিত করে, কেন আমরা বারবার মোবাইল চেক করি বা প্রোক্রাস্টিনেশন করি, আর কিভাবে সচেতনভাবে ডিটক্স করে নিজের মনকে মুক্ত করা যায়। এই অডিও বুক আপনাকে সাহায্য করবে এক নতুন অভ্যাস করে তুলতে, যেখানে মন থাকবে শান্ত, ফোকাস হবে তীক্ষ্ণ আর জীবন ফিরে পাবে ভারসাম্য। চলুন তাহলে শুরু করা যাক আমাদের এই পরিবর্তনের যাত্রা, ডোপামিন ডিটক্স। ডোপামিন ও তার ভূমিকা নিয়ে আপনাদের নানা ভ্রান্ত ধারণা আছে হয়তো। এই অধ্যায়ে আমরা ডোপামিন নিয়ে আমাদের ধারণা পোক্ত করব। ডোপামিন একটি নিউরোট্রান্সমিটার যা আমাদের পুরস্কারের প্রত্যাশা, যৌন সম্পর্ক স্থাপন, খাবার গ্রহণ ও খাবার সাজানোর ক্ষেত্রে উদ্দীপনা তৈরি করে। ডোপামিন আমাদের ভেতর আশা ভরসার দোলাচল ও পুরস্কারের প্রত্যাশা জাগিয়ে তোলে। এই নিউরোট্রান্সমিটার আমাদের বাঁচিয়ে রাখে এবং জীবনে টিকে থাকা ও সন্তান উৎপাদনে সহায়তা করে, এবং এটিই মূল কারণ যে জন্য আমরা বেঁচে আছি ও স্বপ্ন দেখতে ভালোবাসি। অনেকেই মনে করেন এটা কোনো উদ্দীপনা তৈরির উপাদান নয়। কোনো ঘটনা হঠাৎ সক্রিয় হয়ে ওঠা বা তা থেকে আনন্দ পাওয়া মানে এই নয় যে এটা ডোপামিনের কৃতিত্ব। আবার কোনো বিষয়ে যদি আপনি গভীর মনোযোগী হয়ে তার থেকে তৎক্ষণাৎ ফল পেয়ে যান, তাহলে আপনার মধ্যে একঘেয়েমি বা শূন্যতা বিরাজ করবে। ডোপামিনের আধিক্য আসলে কখনো আপনার জন্য সুখ বা প্রাপ্তি বয়ে আনবে না। আমাদের মধ্যে অনেকেই সবসময় অতিরিক্ত উদ্দীপক হওয়ার বাসনা নিয়ে এর থেকে প্রাপ্তির নির্দেশটা পেতে চাই, যা থেকে ডোপামিন নিঃসৃত হবে। কিন্তু মানুষ হিসেবে আমাদের কোনো কিছুর প্রাচুর্যতা আমাদের খুশি করতে পারে না, কিন্তু বেশি চাওয়া পাওয়ার এই খেলাই আমাদের ধ্বংস টেনে আনে। এখন আপনি যদি নিজের জীবনের দিকে তাকান, তাহলে কি মনে হয় কিসের প্রতি আপনার আসক্তি বেশি কাজ করে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখবেন যা আপনার চেতনায় অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি করছে সেটার প্রতি আপনার আসক্তি বেশি। যেমন ভিডিও গেমস খেলছেন, সোশ্যাল মিডিয়া বা কোনো মেইল বক্সে মেইল দেখতে ব্যস্ত। যখন এই কাজগুলোতে অভ্যস্ততা চলে আসে, তখন এই আসক্তি থেকে আমরা নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আমরা অতিরিক্ত উত্তেজনার খোঁজ করি যাতে আমরা এই কাজ থেকে আনন্দ পেতে পারি, কিন্তু এই তৃপ্তি আমরা পাই না যা আমাদের খুশি করবে, আমরা সতেজ বোধ করব। এমন পরিস্থিতিতে ডোপামিনের খোঁজ করতে গিয়ে আমরা মনোযোগ হারিয়ে ফেলি। ফলে আমরা কাজ বা লেখালেখিতে গড়িমসি করি, বা যে ব্যবসাটা শুরু করব ভেবে রেখেছি সেই মূল কাজ বা ভাবনায় এক ধরনের বাধা চলে আসে, বা নিজ থেকেই মুলতবি করে রাখি সব। সংক্ষেপে যা দাঁড়ায়, দৃষ্টিকোণের পরিবর্তন থেকে ডোপামিন উৎসাহ জাগায় এবং প্রত্যাশিত পুরস্কার পেতে সাহায্য করে, যা আপনার বেঁচে থাকা ও পুনরায় উৎপাদনের শক্তি যোগান দেয়। এটা ডোপামিনের প্রাথমিক ভূমিকা। দুর্ভাগ্যক্রমে এই প্রক্রিয়াটা বেহাত হয়ে গেছে, যা অনেক অপ্রত্যাশিত ঘটনার জন্ম দিচ্ছে। আমরা সেটা পরবর্তী পর্বে আলোচনা করব। প্রথম পর্ব পড়ার পর নিজের প্রশ্নগুলোর উত্তর দিন, ভিডিওটি পজ করে। আপনার আসক্তি কি? আপনার প্রতি আগ্রহের উৎসগুলো কি কি? আপনি কি তাদের নিয়ে সুখী? অধ্যায় 2, সমস্যা কোথায়? এর আগের অধ্যায়ে আমরা জানতে পেরেছি ডোপামিন কি এবং মানুষের জীবনে এর ভূমিকা কি। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে আমাদের নিউরোট্রান্সমিটার বেহাত হয়ে গেছে, কিভাবে সেই নিউরোট্রান্সমিটারকে পাহারা দেওয়া যায় বর্তমান সমাজের ডোপামিনের ফাঁদ থেকে, কিভাবে এটি একক কেমিক্যাল একটা শরীরের রাগ, কষ্ট, ভালোবাসা, যৌনতা সহ নানা অনুভূতির সমন্বয় করে মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখছে। আমাদের কাজের পরিবেশ ও পদক্ষেপ যতই আমাদের উত্তেজনা দেবে, ততই শরীর থেকে ডোপামিন নিঃসৃত হবে। নিজের অনুভূতি ও ইচ্ছাকে শক্তিশালী করতে গিয়ে আমরা নানা আসক্তি তৈরি করি। নিয়মিত নানা ড্রাগসের মাধ্যমে, যেমন অ্যালকোহল সেবনের মাধ্যমে আমাদের
উদ্দীপনা বা উত্তেজনাকে নিয়ন্ত্রণ করে উপভোগ করার চেষ্টা করি। এভাবে নিয়ন্ত্রণ করার চর্চা আসলে আসক্তিতে পরিণত হয়। বারবার মানুষ একই অনুভূতির আনন্দটা উপভোগ করতে চায়। যদিও আসক্তি শুধু ড্রাগ বা অ্যালকোহলই সীমাবদ্ধ নয়, আরও অনেক অভ্যাস আছে যা মানুষের ভেতর উত্তেজনা তৈরি করতে সক্ষম, যেমন জুয়া, যৌনতা, কেনাকাটা, চিন্তা, ভিডিও গেমস, ব্যায়াম, কাজ। আপনার আসক্তি কোনটি? আপনি কি বর্তমানে কিছুতে আসক্ত? আপনি দিনে একটি নির্দিষ্ট কাজ না করে থাকতে পারেন না মানেই আপনি আসক্ত। তাছাড়া কিছু প্রক্রিয়ার মাধ্যমে আমাদের প্রাত্যহিক উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে পারি। যখনই আমরা আমাদের আগ্রহ ও উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখতে পারব, তখন আমাদের কাজের দক্ষতা বৃদ্ধি পাবে। এখন দেখি আজকের সময়ে কিভাবে আমরা আমাদের বেহাত হয়ে যাওয়া ডোপামিন নিউরোট্রান্সমিটার ফিরে পেতে পারি এবং নিজের উপর নিয়ন্ত্রণ আনতে পারি। পদক্ষেপ: আপনি আপনার অতীতের একটি ঘটনা লেখেন যেখানে আপনি চেয়েও একটি কাজ করা থেকে নিজেকে বিরত রাখতে পারেননি, বা এমন একটি কাজ যা না করে আপনি সারা দিন থাকতেই পারেন না, সেটাও লেখেন। দেখবেন আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটার বেহাত হয়ে গেছে, অর্থাৎ আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন নিজের ওপর। আপনার মনোযোগ দুর্লভ সম্পদ, তাই বিপণনকারীর হাজার কোটি টাকা বিনিয়োগ করছে আপনার মনোযোগ আকর্ষণে। অনেক অ্যাপস তৈরি হয়েছে আপনাকে পাকড়াও করতে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব প্ল্যাটফর্মগুলো জানে যে যতক্ষণ ওরা আপনাকে তাদের কাছে ধরে রাখতে পারবে, তত ওরা টাকা গুনবে বিজ্ঞাপনের মাধ্যমে। তাদের সর্বশ্রেষ্ঠ গবেষণা হচ্ছে নোটিফিকেশন ব্যবহার। কতবার আপনি একটি অ্যাপস খুলেছেন, শুধু হঠাৎ করেই সেই লাল ছোট নোটিফিকেশনের ঘরটাতে ক্লিক করে এই দেখতে যে আপনার পোস্টটি কারোর নজর কাড়ল কিনা, কতটা সময় নষ্ট করেছেন তাতে। আমি অবাক হব না যদি সে হিসাব 100 ঘন্টার বেশিও হয় এক বছরে। ধন্যবাদ সেই অ্যালগোরিদমের আবেদনকে যে এত আকর্ষণীয়ভাবে আমাদের সময়গুলো স্বীকার করে নিচ্ছে। অ্যামাজনের অনলাইন বুক রিভিউ সাইটটি এতটাই বিখ্যাত এবং এর এতটাই দখল পাঠকদের মগজে যে সেটা যে কোনো নামিদামি বইয়ের দোকানের ইমেজকেও হার মানায়। ইউটিউবে ভিডিও দেখার পর মতামতের যে প্রক্রিয়া তাদের, তা অসামান্য। ফেসবুকের ক্রেতা বিক্রেতা নিয়ে গবেষণা অসাধারণ। নিচের বিষয়টি পরীক্ষা করে দেখা যেতে পারে। ফেসবুকের নিউজ ফিডে গিয়ে যে কোনো একটি বিষয়ে ভিডিও দেখুন, পরের দিন দেখবেন ওই একই বিষয়ে আপনার কাছে কম করে হলেও 100টা রেকমেন্ডেশন আসবে। স্বাভাবিকভাবেই আপনি আকর্ষিত হবেন একের পর এক ভিডিওতে। এই আধুনিক অ্যালগোরিদমের কারিশমা একদমই আলাদা। এর সুবিধা ও অসুবিধা দুইই আছে। সুবিধা হলো আপনার পছন্দের কন্টেন্টগুলো একের পর এক আসতেই থাকবে, আপনার ভালো লাগবে। আর অসুবিধা হলো যে আপনি একটা বিষয়ে আটকে যাবেন, মনে হবে এটা শেষ হবার নয়, ভিডিওগুলো চলতেই থাকবে। যদি একটু গভীরে ভাবি তাহলে বোঝা যাবে যে আমরা ইন্টারনেট ব্যবহার করছি আমাদের প্রিয়জনের সাথে যোগাযোগ করার জন্যে, নাকি ইন্টারনেট আমাদের ব্যবহার করছে। এভাবেই মনোযোগ, আবেগ সবকিছুই বেহাত হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে অন্যের হাতে। ফলাফলে আমরা অস্থির ও আমাদের উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন একটা বড় উদাহরণ হিসেবে ধরতে পারি। যখন আপনি একটি নোটিফিকেশন দেখেন, তখন আপনার প্রত্যাশা থাকে কোনো আশানুরূপ ফলের জন্য। এই প্রত্যাশা আপনার ডোপামিন নিঃসৃত করে মস্তিষ্ক থেকে। এভাবেই আপনার মনোযোগ বা অধ্যবসায়কে নিয়ন্ত্রণ করে এবং তাদেরকে নেতিবাচক দিকে প্রভাবিত করে, যার কারণে আমরা উদ্দেশ্যহীন, গতিহীন ও লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ি। তাই আমি মনে করি সোশ্যাল মিডিয়া বিশাল একটি উদাহরণ নিজের মস্তিষ্ক আরেকজনের অধীনে চলে যাওয়ার বা বেহাত হওয়ার জন্য। যখনই আপনি ফেসবুকে আপনার পোস্টের ওপর কোনো নোটিফিকেশন দেখছেন, তখনই আপনি অস্থির ও উত্তেজনায় ভুগছেন। বা এমন হয় অনেক সময় যে একটি পোস্ট দিয়ে আপনি কাজের বাইরে গেছেন, মনে ঘুরপাক খাচ্ছে ওই পোস্ট নিয়ে কি মন্তব্য পড়ছে তা নিয়ে, বা কেউ কোনো বিরূপ মন্তব্য করছে কিনা তাও ভাবাচ্ছে। সেই সময় ওই উত্তেজনায় বুঁদ হয়ে আপনি কোথাও ইন্টারনেটের সুবিধা পেলেই ঝাঁপিয়ে পড়ছেন মোবাইলে ফেসবুকে নোটিফিকেশন দেখতে। আর তখনই ডোপামিন নিঃসৃত হচ্ছে। যদিও এই নিঃসরণ দীর্ঘক্ষণ আপনাকে সুখ দেয় না, ফলে আপনি আশানুরূপ ফল না পেয়ে এবার নৈরাশ্যবাদী হয়ে পড়ছেন বা মন খারাপ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, ডোপামিন এমন কোনো কেমিক্যাল না যা আপনাকে বিনোদন বা আনন্দ দেবে। যখন আপনি মেইল অনুসন্ধান করছেন, আপনি আশা করছেন আপনার কোনো বন্ধু বা গুরুত্বপূর্ণ কেউ আপনাকে মেইল করছে এই আশায়।
যখন কোনো ওয়েবসাইট অনুসন্ধান করছেন, কোনো পোর্টফোলিও অথবা শেয়ারের ওয়েবসাইট দেখছেন, ভাবছেন কোনো কোম্পানির শেয়ারের দাম কমলো না বাড়লো, এই যে অনুসন্ধান বা চিন্তার উদ্রেক, এ থেকেই ডোপামিন নিঃসৃত হয়। যখন কোনো ইউটিউব ভিডিও দেখছেন, আপনি আশা করেন আপনি নিজের পছন্দের কোনো গান বা সিনেমা দেখতে পাবেন, সেই আশায় অনুসন্ধান চালান। যখন সোশ্যাল মিডিয়ার সাইটগুলো যেমন ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ফেসবুক, টুইটারে কোনো মন্তব্য, ছবি ও শুভেচ্ছা বা মজার কোনো স্টোরি বা কন্টেন্ট খোঁজেন, উপরের কাজগুলোর মধ্যে যখনই আপনি ব্যস্ত ও নিমজ্জিত থাকবেন, তখনই অতিরিক্ত উত্তেজনার দরুন আপনার মনোযোগ হ্রাস পাবে। আপনাদের মধ্যে যে কেউ কিছুদিন এসব থেকে দূরে থাকলে বুঝতে পারবেন কি অযথা নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেছেন। আপনার কি খবর? আপনি কিভাবে আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটারকে কার অধীনে নিয়ন্ত্রণ দিচ্ছেন? খাবারের আসক্তি। আমাদের আবেগ, আগ্রহ বা আসক্তির সবচেয়ে বড় উদাহরণ হতে পারে খাবারের প্রতি আসক্তি। আমাদের ক্ষুধা নিবারণের জন্য প্রধান উপাদান খাবার গ্রহণ, যা আমাদের কাজের শক্তি যোগায়। যে খাদ্যটা আমাদের পরম উপাদেয় ও স্বাদের, সেটা আমাদের আরাম দেয় এবং সুখকর অনুভূতি দেয়, সেটাই সবসময় চিনির উপস্থিতি বিদ্যমান। প্রফেসর সুজান ক্লস, জার্মান ইনস্টিটিউট অফ হিউম্যান নিউট্রিশন পটসডাম বা বায়োলজিস্ট বলেছেন, মিষ্টি খাবারের প্রতি আমাদের আকর্ষণ চিরাচরিত। চিনি আমাদের মস্তিষ্কে ডোপামিনের নিঃসরণকে তাড়িত করে, যা আমাদের সুখানুভূতি জাগ্রত করে এবং সুখী রাখে। তিনি বলেছেন, গবেষণায় দেখা গেছে চিনি ও চর্বির সংস্পর্শে মস্তিষ্কে ইতিবাচক অনুভূতি জাগ্রত হয়। কিন্তু এটা সত্যি আশ্চর্যের যে প্রতিদিন খাবারে আমরা চিনি ও মাখনের উপস্থিতি পাই। আমরা জানি আমাদের পড়াশোনায় ব্যস্ত থাকা উচিত, কিন্তু নেটফ্লিক্সের আরেকটা ওয়েব সিরিজ দেখার অভিপ্রায়ে গড়িমসি করি। আমরা শরীরচর্চার সুবিধাগুলো জানি, কিন্তু আমরা তা না করে সামাজিক মাধ্যমগুলোয় চ্যাটিংয়ে ব্যস্ত থাকি। আমরা বিশ্বাস করি ইন্টারনেটের যত সামাজিক মাধ্যম আছে তা আমাদের দূরদর্শী মনোভাব ও চেতনায় নেতিবাচক প্রক্রিয়া সৃষ্টি করছে। অবাক হওয়ার বিষয় হলো, অ্যাপলের সিইও তার সন্তানদের ফোন ট্যাব ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন, যদিও তার ব্যবসা ছিল লক্ষ লক্ষ ফোন তার ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার। ফেসবুকের প্রাক্তন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং একজন বিনিয়োগকারী চামাত ফালিহিপাতিয়া বলেছেন, আমাদের মস্তিষ্কের শিরা উপশিরাগুলো পরিচর্যার প্রয়োজন। দূরদর্শী মনোভাব, দীর্ঘমেয়াদী পরিকল্পনার চর্চার খাতিরে সমস্ত সামাজিক মাধ্যমগুলো মোবাইল থেকে মুছে দেওয়া উচিত। তার কথায়, এই অ্যাপসগুলো মস্তিষ্ককে প্রস্তুত করে অনেক দ্রুত তথ্য প্রেরণের জন্য, সেটা কমেন্ট, লাইক বা যে কোনো মাধ্যমে হোক। আমরা তড়িৎ উত্তরে অভ্যস্ত হয়ে পড়ি। এই অনুভূতিগুলো আরও চারা দেয় যখন কিছু বিজ্ঞাপন আমাদের সামনে পড়ে, যেমন দ্রুত ধনী হওয়ার উপায়। এটা জ্ঞানভিত্তিক পক্ষপাতিত্ব শেখায়, যেমন যারা বিখ্যাত ইউটিউবার আমরা শুধু তাদের কথা শুনি, যারা ব্যর্থ তাদের কথা শুনি না। আমরা যেহেতু ক্রমাগত উত্তেজিত হই, তাই আমাদের মনোযোগ ক্ষতিগ্রস্ত হয়, লক্ষ্য থেকে সরে যায়। এই অবস্থান আমাদের ঠেলে দেয় নিম্নে উল্লেখিত পরিস্থিতিতে। সাফল্য খুব তাড়াতাড়ি আসে, ওজন কমাতে আর টাকা কামাতে বেশি কষ্টের প্রয়োজন নেই। এই ভ্রান্ত ধারণা আমাদের দর্শন ও লক্ষ্যকে ভুল পথে চালিত করে। আমরা এই কারণে সেসব মানুষের হিংসা করি যারা রাতারাতি সাফল্য পেয়েছে। তাদের সাফল্য আমাদের ভেতর শূন্যতা তৈরি করে। আমরা ভাবি যে আমরা সত্যিই যোগ্য নই, এ নিয়ে অসারতায় ভুগি এবং নিজের ওপর অযথা অত্যাচার চালাই, এই ভেবে যে আমরা আমাদের দ্বারা কিছুই করতে পারিনি, আমরা হেরে গেছি, হারিয়ে গেছি। এই আবেগ আমাদের মনোযোগ ও মানবিক মূল্যবোধকে আঘাত করে। আমরা ধৈর্যহারা হয়ে পড়ি। আমরা সবসময় সেই গুপ্ত সূত্রের খোঁজে থাকি যে ওটা পেলেই আমরা কোনো শ্রম ছাড়াই সফলতা পেয়ে যাব। ওই ইঁদুর দৌড়ে আমরা আমাদের ভেতরে থাকা গুণাবলীটি হারিয়ে ফেলি, যার নাম ধৈর্য। শুধু অনুপ্রেরণামূলক ভিডিও দেখলেই নিজের লক্ষ্যস্থলে পৌঁছানো যাবে না। দৈনিক ধারাবাহিক পদক্ষেপ নিয়ে দীর্ঘ সময় কাজ করে যেতে হবে। নিজের লক্ষ্যকে সামনে রেখে বারবার নিজের নেওয়া পদক্ষেপ পর্যালোচনা করতে হবে। উদ্দেশ্য একটি, নিজের ব্যক্তিগত ও চাকরি জীবনে সফলতা নামক গন্তব্যে পৌঁছানো। মস্তিষ্ককে নির্দেশনা দিয়ে নিজের উপর হারানো নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে হবে। তা করতে হলে উদ্দীপক ও উত্তেজক কাজকর্ম থেকে দূরে থাকতে হবে। একটা উদাহরণ দেওয়া যেতে পারে। পৃথিবীর তৃতীয় বৃহত্তম কোম্পানি অ্যামাজন 1994 সালে প্রতিষ্ঠিত হয়, কিন্তু এই প্রতিষ্ঠান প্রথম লাভের মুখ দেখেছে 2003 সালে।
ওই বছর তাদের মূল লভ্যাংশ ছিল $35 মিলিয়ন। তার আগের বছর এই কোম্পানি $149 মিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়। এই কোম্পানির প্রতিষ্ঠাতা জেফ বেজোস আগের বছর ক্ষতির সম্মুখীন হয়েও অ্যামাজনের শক্ত ভিত্তি করতে আরও টাকা ইনভেস্ট করেন নির্ভয়ে। ক্ষতি তাকে তার কোম্পানির প্রতি আগ্রহী টলাতে পারেনি, বরং তিনি বেশি টাকা বিনিয়োগ করে অ্যামাজনের খুঁটি শক্ত করেছেন, যাতে শতাব্দী জুড়ে এটি টিকে থাকে। আমি আপনাদের ব্যক্তিগত ও চাকরি জীবনে এই উপদেশই দেব: অতীতের গ্লানি ফুলে নিজের ভিত্তি শক্ত করুন। একটির পর একটি ইট গেঁথে প্রতিটি ইট যেন এক একটি শক্তিশালী ভিত হয়, যা মূল ভিত্তিকে টিকিয়ে রাখবে, যাতে তারা প্রথম ধাক্কাটি সহজেই মানিয়ে নিতে পারে। মনে রাখবেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে সফলতার মূল ভিত্তি। কিন্তু এই অবস্থা একদিনে অর্জন সম্ভব নয়। তা করতে হলে সমস্ত বাধা যা আপনাকে উত্তেজিত করবে, অস্থির করবে, সবকিছুকে মূল থেকে উৎপাদন করে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মনোযোগী হতে হবে। মধ্য কথা হলো, বর্তমান সমাজ আপনার ডোপামিন ট্রান্সমিটার হাতিয়ে নিতে নানা রকমের পায়তারা করছে। দুর্ভাগ্যবশত এই বিষয়টি কারো স্বার্থ রক্ষার জন্য তৈরি হয়নি। এটা তৈরি করা হয়েছে আপনার পকেট খালি করার জন্য। এটা নাটকীয়ভাবে আপনাকে উদ্দীপনা বৃদ্ধির কাজে সহায়তা করবে, কিন্তু আদতে এটি আপনার মনোযোগ ব্যাহত করবে। তখন কঠিন কাজগুলো সম্পাদন করতে ব্যাহত হবেন। পদক্ষেপ: আপনার মস্তিষ্ক কখন অন্যের নিয়ন্ত্রণে যাচ্ছে। আপনি যখন অতিরিক্ত উত্তেজনায় ভুগছেন, তখন আপনি গড়িমসি করছেন এবং এড়িয়ে যাচ্ছেন আপনার গুরুত্বপূর্ণ কাজ। আপনি যখন শান্ত, ধীর গতি অবলম্বন করেন, তখন আপনার প্রধান কাজে আপনার মনোযোগটা গভীর থাকে। কিন্তু সেই গভীরতা তখনই নষ্ট হয় যখন আপনি সত্যিই খুব গতি নিয়ে এগোতে থাকেন কোনো কাজ সম্পাদন করতে। তখন বৃত্তের মধ্যে ধীরে ইঁদুরের মতো শুধু ঘুরতে থাকেন, একের পর এক কার্য সম্পাদনের জন্য, যেন পায়ের নিচে চাকা লাগিয়েছেন। কিন্তু শেষমেশ এত ব্যস্ততার পর কাজ দিকভ্রান্ত হয়। কাজের মাঝে ইমেইল চেক, অন্য কোনো সোশ্যাল মিডিয়া, একের পর এক। সকালেই এর শুরুটা হয় ঘুম থেকে উঠে। মোবাইলটা হাতে নিতেই কোনো তারবার্তা বা মেইলের কথা মনে পড়তেই ইমেইলে ঢোকা। তারপর ঢোকা হয় নানা সোশ্যাল মিডিয়ায়, নানা নোটিফিকেশন ও কমেন্টের খোঁজে। ততক্ষণে আপনি সজাগ হয়ে আসক্ত হয়ে পড়েছেন একের পর এক ভিডিও দেখতে। সেই আসক্তি ডোপামিন নিঃসৃত করে আপনাকে অস্থির করে তুলছে। এই উত্তেজনার ডোজ পাওয়ার পর আপনার কাজের কথা মনে পড়ল। আপনি টেবিলে বসে কোনো প্রজেক্টের কথা ভাবছেন। আসলে কি ভাবতে পারছেন, নাকি বারবার আপনি বাধাগ্রস্ত হচ্ছেন? তারপর মনে হলো, আচ্ছা, এই কাজটা তো পরেও করা যাবে, এখন এক কাপ কফি খাওয়া যাক। তারপর মনে হলো, আরে, ওই প্রজেক্টটা পরে করা যাবে, এখন ইমেইলের উত্তরটা দিই। আপনি ভাবেন আপনার কাজটা তো পরেও করা যাবে, ফলত আপনি আবারও ওই ধেরে ইঁদুরের মতো চাকার উপর বসে পড়েন। আপনার উদ্দীপনা ক্রমশ বাড়তে থাকে। তারপর ওই আগের মতোই নোটিফিকেশন, ফেসবুক, ইনস্টাগ্রাম এসব চলতে থাকে ঘন্টার পর ঘন্টা, এমনকি দিন পার হয়ে যায়। সমস্যাটা কোথায়? যখন আপনি অভ্যস্ত হয়ে পড়বেন এমন উদ্দীপনায়, তখন আপনি বারবার ওই উত্তেজনা পেতে আগ্রহী হয়ে উঠবেন। তখন গুরুত্ব বহন করে এমন কাজ আপনার জন্য ক্লান্তি, বিরক্তি ও অসারতার উদ্রেক করবে। কোনো প্রয়োজনীয় কাজই আপনার কাছে আকর্ষণীয় মনে হবে না। তখন আপনার মনে প্রশ্ন তৈরি হবে, কেন এই রিপোর্ট, কেন এই বই, কেন এই মার্কেটিং প্ল্যান আমাকেই করতে হবে, যখন এর চেয়ে বেশি আকর্ষণীয় কাজ আমার জন্য অপেক্ষা করে আছে? জীবনে কোনো গুরুত্বপূর্ণ কাজ সঠিক সময়ে সমাধানের জন্য আপনার বর্তমানের উদ্দীপনার উঁচু স্তর এবং নিচু স্তরকে অবশ্যই নিয়ন্ত্রণে আনা জরুরি। আপনি নিজেই উদ্দীপনার ভিন্ন তরঙ্গে অবস্থান করছেন, যেটা আপনাকে ছাড়িয়ে যেতে পারছে না। এই তরঙ্গকে নিয়ন্ত্রণ করে আপনি আপনার কাজকে নিয়ন্ত্রণে আনুন। যেমন ধরুন, একজন লেখক হিসেবে আমার কাজ লেখালেখিতে মনোনিবেশ করা। তা না করে আমি সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব, ফেসবুক অথবা আমার প্রতিষ্ঠানের বিক্রি এসবের মধ্যে আটকে পড়ে যাচ্ছি। সেই ফাঁদ থেকে মনে হয় না আমি বের হতে পারবো। তাই এখন আমার নিজের লেখালেখি আমার কাছে কঠিন ও অসাধ্য মনে হচ্ছে। এখন প্রশ্ন হলো, আমরা এখন কি করতে পারি? কিভাবে আমরা আমাদের উত্তেজনার খোরাকে নিজের লাগামে ধরে রাখতে পারি? পদক্ষেপ: নিজের উদ্দীপনার জায়গাগুলো কি কি, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা ইমেইল, এসব খুঁজে বের করে লিখে ফেলুন। যখনই আপনি আপনার দুর্বলতা লিখে ফেলবেন এবং ভাবতে শুরু করবেন যে কিভাবে এদের ব্যবহার কমানো যায়, ঠিক তখনই আপনার মস্তিষ্ক আপনাকে বাধা দেবে। মনে হবে দরকার কি এসব করার।
এই বলে আপনার ভেতর উদ্দীপনার মাত্রা আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টায় রত থাকবে। কারণ আমরা জীবন থেকে আনন্দ চাই, সবশেষে কোনো কাজ বা দায়িত্ব আমাকে বিরক্ত করে তোলে। কিন্তু এসব কিছুই জীবনের অংশ এবং অবশ্য করণীয়। কৌশল 1, কাজে ফিরে যাওয়া। যখনই আপনি কাজে ফিরতে চেষ্টা করবেন তখনই আপনার মস্তিষ্ক আপনাকে এই বলে সান্ত্বনা দেবে যে ফেরা তো অনেক সহজ, যে কোনো সময় কাজে ফেরা যায়। এটাও বোঝাবে যে আপনি আপনার নিয়ন্ত্রণে আছেন, কিন্তু এসব কিছু বাস্তব থেকে অনেক দূরে। আপনি চাইলেও পূর্বের কাজে ফিরতে পারবেন না। ঘন্টার পর ঘন্টা চেষ্টা করে শেষে কাজ বন্ধ করবেন। আপনার উত্তেজনা আপনি নিয়ন্ত্রণে ব্যর্থ হবেন। আমি নিজেই কতবার যে আমার লেখা পিছিয়েছি তার হিসাব নেই। তাই যদি মনে হয় আপনি আপনার সত্যি নিয়ন্ত্রণে আছেন এবং যখন চাইবেন লেখায় বা কাজে ফিরতে পারবেন, ভাবনার এই স্তরটা বিশেষভাবে লক্ষ্য করবেন। এই ভাবনাটা যেন আপনার ভেতর অসারতা না আনতে পারে, সেটা ভেবে কাজে বসে যান। কৌশল 2, আপনি এটা পরেও করতে পারেন। আপনার মন আপনার সাথে খেলা করবে এই বলে যে সামনে অনেক সময় পড়ে আছে, আপনি এই কাজটা পরেও করতে পারেন, আপনি বিকালে করতে পারেন, আগামীকাল তো সময় আছেই, কেন এত তড়িঘড়ি। এসব ভাবনাই আপনাকে বাধা দেবে মূল কাজ সম্পাদনের সময়। আপনি যদি কাজের প্রতি এই মানসিক দূরত্ব না কমান তাহলে এটা অভ্যাসে পরিণত হবে। 5 বছর পর আপনি নিজেকে দোষারোপ করবেন যে কেন কাজটি সময়ের আগে করেননি। কৌশল 3, উত্তেজনা ও পরিপূর্ণতা একই জিনিস নয়। যখন আনন্দঘন পরিবেশে নিজেকে উদ্দীপনায় ভরপুর রাখবেন তখন মস্তিষ্ক বলবে, কেন এত ভাবছ, আরে কাজটা তো পরেও করা যাবে, এখন উৎসবের মজা নাও, যতটা সম্ভব উৎসবের আনন্দ বুঝে নাও। এসব প্ররোচনায় বুঁদ না হয়ে খেয়াল করুন নিজের পদক্ষেপগুলো এবং সেভাবে পা বাড়ান। নিজেকে এসব চিত্তাকর্ষক কাজ থেকে বিরতি দিতে নিজেকে প্রশ্নবিদ্ধ করুন। এইসব প্ররোচনায় বুঁদ না হয়ে খেয়াল করুন নিজের পদক্ষেপগুলো এবং সেভাবে পা বাড়ান। নিজেকে এসব চিত্তাকর্ষক কাজ থেকে বিরতি দিতে নিজেকে প্রশ্নবিদ্ধ করুন। ওই যে ফেসবুকের স্ট্যাটাস ও ইউটিউবের ভিডিওটা আপনার কি উপকারে আসছে? এই ইমেইল বক্সে বারবার ঢু মারা কি অত্যাবশ্যক কিনা নিজেকে প্রশ্ন করুন। আমি আমার সময়কে অর্থবহ কাজে ব্যয় করছি কিনা। মনে রাখতে হবে, উত্তেজক হওয়া মানেই জীবনে পরিপূর্ণতা লাভ নয়। কৌশল 4, হাতছাড়া করছেন। প্রতি 30 মিনিটে আপনি আপনার ইমেইল অনুসন্ধান করছেন, মানে আপনি মনে করছেন আপনি নিজের নিয়ন্ত্রণে আছেন। আপনি কোনো ইমেইল বা নোটিফিকেশন হাতছাড়া করতে চান না, কিন্তু আপনি চিন্তা করে দেখেন সব ইমেইলের উত্তর কি আপনার দেওয়ার প্রয়োজন আছে? এই অবস্থায় আপনার নিজের মনে হতে থাকে যে আপনি কিছু হাতছাড়া করছেন না, তো কোনো সুযোগ থেকে বিচ্যুত হচ্ছেন কিনা। কিন্তু সুযোগ তো সবসময় আপনি পাবেন আপনার সামনের সময়। ভবিষ্যতে অনেক সুযোগ আসবে। হতে পারে আপনি কোনো অনুষ্ঠানে যোগ দিতেই পারলেন না, কোনো ভিডিও দেখতে পারলেন না, কোনো ইমেলের উত্তর দিতে পারলেন না, আর এসব স্বাভাবিক ব্যাপার, এমনটা হতেই পারে। যদিও আমি আমার নিজের সন্তানের জন্মদিন বা ভাইয়ের বিয়েতে দাওয়াতে যাওয়া নিয়ে কিছু বলবো না, এটা নিয়ে আমার কোনো বাধা নেই। তবে সব কিছুর জন্য সবসময় ইমেইলে নজর রাখতে হবে তা জরুরি নয়। আমি নিজেও খবরের কাগজ সবসময় পড়ি না, নিজের সব ফোনের উত্তরে ফোন করি না। যেটা জরুরি নয় সেটা থেকে বিরত থাকি। কোনো অনুষ্ঠানে যেতে না পারলে আফসোস করি না, কারণ জানি সামনে আরও অনুষ্ঠান আসবে। দিনের শুরুতে এইসব ফাঁদ যেন ভেতর উত্তেজনা সৃষ্টি না করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। আপনি নোট রাখবেন যে যখনই কোনো অনুষ্ঠানে না যাওয়ার কারণে আপনার মন খারাপ থাকবে, আপনি সজাগ থাকবেন এবং ভাববেন যে সামনে আরও এমন সুযোগ আসবে, তাই মন খারাপ করার কিছু নেই। পদক্ষেপ, এই 4টা কৌশল আপনি কতটা নিজের ওপর প্রয়োগ করতে পারলেন সেটার জন্য নিজেকে 1 থেকে 10 নম্বর দিন। আপনি যদি 1 পয়েন্ট পান তাহলে আপনি বিপদমুক্ত, আর 10 পেলে আপনি অলরেডি ফাঁদে পড়ে গেছেন। কৌশল 1, আমার মন আমাকে সান্ত্বনা দেয়, যে কোনো সময় আমি কাজে ফিরতে পারবো। কৌশল 2, আমার মন আমাকে বলে আমি এই কাজটা পরেও করতে পারবো। কৌশল 3, আমার মন আমাকে আশ্বস্ত করে এই বলে যে উত্তেজনা মানেই পরিপূর্ণতা নয়। কৌশল 4, আমার মন আমাকে সান্ত্বনা দেয়, সুযোগ সীমিত এই বলে। অধ্যায় 3, ডোপামিনের প্রকারভেদে তাদের উপকারিতা। এতদূর আলোচনায় যা বুঝলাম, ডোপামিনের আধিক্য আমাদের গুরুত্বপূর্ণ কাজ করতে বাধা দেয়, তাই এর অতিরিক্ত নিঃসরণ রোধ করতে আমাদের ডোপামিন ডিটক্স প্রয়োজন। ডোপামিন ডিটক্স কি? ডোপামিন ডিটক্স সম্পর্কে বলা যায়, গুরুত্বপূর্ণ কাজ সমাধানের জন্য
অন্যান্য প্রয়োজনীয় কর্মকাণ্ড থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখার প্রক্রিয়া। দ্রুত দাবি পরিত্যাগ। বিজ্ঞান মনস্কভাবে বললে ডোপামিন ডিটক্সের বিষয়টি সম্পূর্ণ ঠিক নয়। যখন আপনার মস্তিষ্কের শিরা উপশিরা অতিরিক্ত উদ্দীপনা সৃষ্টি করছে, সেই অবস্থায় আপনার বহিরাগত ইচ্ছাশক্তি প্রবল থাকতে হবে ভেতরের এই উদ্দীপনাকে নিয়ন্ত্রণ করতে। ডোপামিন ডিটক্স আপনাকে সহায়তা করবে উদ্দীপনা কমাতে এবং স্বাভাবিক অবস্থায় আপনার মস্তিষ্ক ফিরিয়ে আনতে। যখন আপনার মস্তিষ্কের উত্তেজনা কমিয়ে আনতে ও নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন, তখন যে কোনো কাজ যা আপনার জন্য বিরক্তিকর ও ক্লান্তিকর, তাও আপনার কাছে আকর্ষণীয় ও সহজ মনে হবে। আসুন দেখা যাক কত ধরনের ডোপামিন ডিটক্স আছে এই বইয়ে। 48 ঘন্টার ডোপামিন ডিটক্স চর্চা, 24 ঘন্টার ডোপামিন ডিটক্স চর্চা, আংশিক ডোপামিন ডিটক্স চর্চা। চলুন উপরোক্ত চর্চাগুলো নিয়ে আমরা আলোচনা করি। 48 ঘন্টার ডোপামিন ডিটক্স চর্চা, এটা বেশ জনপ্রিয়। যে সমস্ত নিত্য ব্যবহৃত জিনিস আপনাকে উত্তেজিত করে তা থেকে 48 ঘন্টা দূরে থাকুন। এই প্রক্রিয়া অবলম্বনে আপনি আপনার উদ্দীপনাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। আপনি আপনার স্বাভাবিক স্বভাবে ফিরে আসতে পারবেন। বাইরের যে উৎস, বিষয় বা পণ্য আপনাকে উত্তেজিত করে সেগুলো নিম্ন উল্লেখ করা হলো: ড্রাগ বা অ্যালকোহল সেবন, ব্যায়াম, ইন্টারনেট, সিনেমা, সঙ্গীত, ফোন, সোশ্যাল মিডিয়া, চিনি বা প্রক্রিয়াজাত খাবার, ভিডিও গেমস। এসবের প্রত্যেকটি আপনাকে এককভাবে উত্তেজিত করবে। আপনি ভাবছেন, তাহলে কিভাবে এইসব বাদ দিয়ে আপনি 2 দিন থাকবেন? আপনি নিম্নের পদক্ষেপগুলো নিতে পারেন। 1. গভীর মননশীলতা নিয়ে পদচারণা করুন। 2. ডায়েরি লিখতে শুরু করুন। 3. ধ্যানে বসার চর্চা করুন। 4. বিশ্রাম নিন। 5. সচেতনতা বৃদ্ধির চেষ্টা করুন। 6. হালকা হাঁটুন। 7. পড়ার অভ্যাসটা তৈরি করুন। আপনি খেয়াল করবেন এই 48 ঘন্টার চর্চা অনেক কাজে দেবে আপনার জন্য। আমার এক বন্ধু বিপাশনা রিট্রিট নামে 10 দিনের একটি কর্মশালা চর্চায় অংশগ্রহণ করেছিল। সেখানে যে নিয়মগুলো ছিল তা হলো: 1. পুরোপুরি নীরবতা পালন করা। 2. কোনো ইশারা বা চোখাচোখের মাধ্যমেও যোগাযোগ না করা। 3. কোনো শারীরিক স্পর্শ না নেওয়া। 4. কোনো শরীর চর্চা না করা। 5. ধূমপান, ড্রাগ, যে কোনো উত্তেজক পানীয় থেকে বিরত থাকা। 6. ফোন, ইন্টারনেট, যে কোনো ডিভাইস থেকে দূরে ও সবার সাথে যোগাযোগহীন থাকা। 7. লেখালেখি, পড়া, গান শোনা সবকিছু থেকে বিরত থাকা। 8. যে কোনো ছবি বা দৃশ্য ধারণ থেকে বিরত থাকা। এসব থেকে 48 ঘন্টার ডোপামিন ডিটক্স কি সহজ মনে হচ্ছে না? 24 ঘন্টার ডোপামিন ডিটক্স চর্চা। এই প্রক্রিয়া কম জনপ্রিয় হলেও ভবিষ্যতে বারবার অনুসরণ করলে ভালো ফল দেয়। এই প্রক্রিয়ায় আপনার যে কোনো একটি খারাপ অভ্যাস, যেটা সারাদিনে আপনার সময় সবচেয়ে বেশি নষ্ট করে, সেটা বাদ দেওয়া। যেমন আমার জন্য ইউটিউব। আপনার কোনটা ভেবে দেখুন, কোনটা আপনার জন্য বেশি উত্তেজনা তৈরির উৎস হিসেবে কাজ করে। পরবর্তী পদক্ষেপে আমরা দেখব কিভাবে আমরা খাবার ও সময় নষ্টকারী অভ্যাসটিকে চিহ্নিত করব ও বাদ দেব। পদক্ষেপ: এবার নিজে ভাবুন এবং সিদ্ধান্ত নিন কোন ধরনের ডোপামিন ডিটক্স আপনি গ্রহণ করবেন। সেই সাথে আপনার গ্রহণ করা সিদ্ধান্তটিকে অবশ্যই খাতায় নোট করে রাখুন। অধ্যায় 4, 3 ধাপে ডিটক্স সম্পন্ন। এই অধ্যায়ে 3 ধাপে আমরা সফলভাবে ডোপামিন ডিটক্স সম্পন্ন করব। প্রথম ধাপ: আপনার সবচেয়ে বড় বাধা বা অন্তরায় কোনটি খুঁজে বের করুন। প্রথমে এটি কাগজ ও কলম নিয়ে 2টি কলাম আঁকুন। প্রথম কলামে লিখুন পারবো এবং দ্বিতীয় কলামে লিখুন পারবো না। প্রথম কলামে যে কাজগুলো আপনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন ও নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করেন, যেমন এটি প্রজেক্টে কাজ করা, হাঁটা, বই পড়া, এগুলো লিখুন। দ্বিতীয় কলামে যে জিনিসগুলো আপনাকে বাধা দিচ্ছে তাদের একটা লিস্ট বানান, যেমন ইউটিউব, ফেসবুক, ইমেইল, ইনস্টাগ্রাম, অন্য সোশ্যাল মিডিয়া। নিজেকে নিম্নোক্ত প্রশ্নগুলো জিজ্ঞাসা করুন। 1. আমার কাজগুলোর মধ্যে কোন কাজটা বন্ধ করে দিলে আমার কাজের প্রতি আগ্রহ ও উৎপাদনশীলতা বেড়ে যাবে? 2. কোন কাজগুলো এড়িয়ে গেলে আমি নিজের কর্মদক্ষতা ও মনোযোগ বৃদ্ধি করতে পারব? নিজেকে ক্রমাগত প্রশ্ন করতে থাকুন যতক্ষণ না সঠিক উত্তরটি পাচ্ছেন। সঠিক উত্তরটি লিখে আপনার টেবিলের ওপর অথবা এমন জায়গায় রেখে দিন যাতে আপনার চোখে পড়ে বিষয়টি। এটা আপনাকে সতর্ক করবে এড়িয়ে যাওয়া কাজগুলোর বিষয়ে। ধাপ 2, পরিবর্তন আনুন। সাধারণ ভাষায় বলছি, যে কাজগুলো কঠিন মনে হয় তার সমাধান ততই সহজ। তাই নিজের পরিবেশকে নতুনভাবে সাজান, যেখানে অপ্রয়োজনীয় কাজগুলোতে অংশগ্রহণ যেন কঠিন হয় আর প্রয়োজনীয় কাজগুলোতে অংশগ্রহণ যেন সহজ হয়। নিজের কার্যক্রম ও অভ্যাসগুলো লক্ষ্য করুন যেখানে আপনি বাদ দিতে চাইছেন।
সেখানে বিরতি দিন। যত বিরতি তত সুফল পাওয়ার সম্ভাবনা। আপনার ফোন যদি আপনার জন্য বিশাল সমস্যা বা বাধার কারণ হয়, তাহলে ফোনের নেটওয়ার্ক বন্ধ করে এরোপ্লেন মোড দিয়ে রাখতে পারেন, অথবা বন্ধ করে একদম আলাদা একটি ঘরে রেখে দিন। যদি ফেসবুক আপনার কাজের অন্তরায় হয়, তাহলে সমস্ত নোটিফিকেশন বন্ধ করে দিন। নিউজফিড ইন্ডিকেটর ব্যবহার করে সব নোটিফিকেশন বন্ধ করুন। আপনার যদি ঘন্টার পর ঘন্টা ইউটিউব দেখার অভ্যাস থাকে, তাহলে আপনার গুগল ক্রোম নেভিগেটরে DFTube ইনস্টল করুন, অথবা ঠিক এমনই একটি অ্যাপস খুঁজে বের করুন যেটা আপনাকে সমস্ত সাজেশন ও নোটিফিকেশন মুছে ফেলতে সাহায্য করবে। তখন শুধু প্রয়োজনীয় ভিডিওগুলোই দেখতে পারবেন। যে কোনো কাজে একটু বিরতি নেওয়া ভালো, আর সেটা যদি হয় এমন কাজ যা আপনার জন্য পরিত্যাজ্য, কারণ সেটা আপনার মূল কাজে বিঘ্ন ঘটাচ্ছে, তাহলে অবশ্যই একটু বিরতি নিলে একসময় ওই বাজে কাজের প্রতি আগ্রহ কমে আসবে। নিজের পরিবর্তন করাটা সহজ মনে হলেও আসলে খুবই কার্যকর। মানুষ হিসেবে আমাদের মধ্যে একটু আলস্য আছে। চাপ তৈরি না হলে আমরা কাজ করতে চাই না। আপনি যখন আপনার ফোনটি বন্ধ করে অন্য ঘরে রাখবেন বা ইন্টারনেট বন্ধ করবেন, তখন যদি আপনার ইচ্ছা জাগে একটু ফেসবুক দেখা দরকার, তখন আপনাকে অন্য ঘরে যেতে হবে, মোবাইলটা অন করতে হবে। ফেসবুক বন্ধ থাকলে সেটা সময় নষ্ট করে আগের অবস্থায় আনতে হবে। আপনার অনেক সময় নষ্ট হবে, সেটা আপনি করতে চাইবেন না। ধরুন আপনি ইন্টারনেট বন্ধ করে রেখেছেন, যে মডেম থেকে আপনি ইন্টারনেট চালান সেটাও বন্ধ, আর মডেমটা রয়েছে বাসার নিচে। তাহলে কি করতে হবে? ইন্টারনেট চালু করতে বন্ধ মোবাইল খুলতে হবে, অন্য ঘরে যেতে হবে, মোবাইল খুলতে সুইচ অন করতে হবে, এরোপ্লেন মোড বন্ধ করতে হবে, ফ্ল্যাট থেকে বের হতে হবে, সিঁড়ি অথবা লিফটে নামতে হবে, মডেম চালু করতে হবে। তাহলে একটা কাজ করতে আমরা কত ধাপ পার হলাম? এতে করে আপনি এতগুলো ধাপের কারণে ফেসবুক, ইউটিউবের আগ্রহ হারিয়ে ফেলবেন। এটা সত্যি একটা দারুণ প্রক্রিয়া। আমি যখন কাজটা করতে এতগুলো বাধা বা ধাপ অনুসরণ করব, তখন আমার ইচ্ছে বা অনুরাগ কোনোটাই কাজ করবে না ওই বিষয়ের প্রতি। এত কষ্ট করে কি লাভ? মন তখন এই সান্ত্বনা দেবে আপনার উত্তেজক মস্তিষ্ককে। পরিশেষে আপনি অপ্রয়োজনীয় কাজ যতই কঠিন করে তুলবেন, ততই সে কাজগুলোর প্রতি আপনি আগ্রহ হারাতে শুরু করবেন। যেটা আপনার গুরুত্বপূর্ণ কাজ, সে কাজে বিরতি, ব্যবধান কোনোটিই তৈরি করা যাবে না। যেমন ধরুন আপনি 15 মিনিট লিখবেন, তাহলে ঘড়িতে সময় নির্ধারণ করুন ও অ্যালার্ম দিয়ে চালু রাখুন। ফোন অটো ভয়েস দিয়ে মৃদু আওয়াজে কোনো প্রাকৃতিক শব্দ চালু করতে পারেন, বৃষ্টি, ঝর্ণা বা হাওয়ার শব্দ। তাহলে লেখায় একটি তাল বা লয় খুঁজে পাবেন। ইচ্ছে করবে না আপনি এই মুহূর্তটার ব্যাঘাত ঘটান, এটি ফোন ধরে বা অন্য কোনো কাজে মনোনিবেশ করে। আপনি এত কিছুর পরেও গড়িমসি করতে পারেন, কিন্তু প্রতিদিনের চর্চা এবং প্রয়োজনীয় কাজে বিরতি না দেওয়া আপনাকে সফলতা এনে দেবে। এখন দেখুন কিভাবে আপনি অযাচিত আচরণ নিয়ন্ত্রণে আনতে পারবেন। 1. আপনার পারবো না লিস্টটির মধ্যে প্রত্যেকটি কারণের পাশে কোনো বিরতি বা ব্যবধান তৈরি করা যাবে কিনা দেখুন। কতবার এই বাধা ও ব্যবধান তৈরি করা যাবে সেটাও একটু গুনে নিন। 2. আপনার পারবো লিস্টটি তৈরি করে কিভাবে বিরতি বা ব্যবধান দূর করা যায় সেটা ভাবুন। মনে রাখবেন, আপনার মন আলস্য চায়, আপনি সেই আলস্যকে কাজে লাগান। ধাপ 3, যে কাজটি সকালে শুরুতে করবেন। তৃতীয় ধাপটি হচ্ছে শুরু করা। আমরা সকালে ঘুম থেকে উঠেই যদি মোবাইলে ফেসবুক বা মেইল খুঁজি, তখনই আমরা সারাদিনের দিক নির্দেশনা হারিয়ে ফেলি। আমি আরও বলি, আপনি যদি আপনার সকালটা একটি রুটিনে সাজিয়ে ফেলতে পারেন ইতিবাচক মানসিকতা ও গভীর মনোযোগ দিয়ে, তাহলে ভবিষ্যতে এমন দীর্ঘ দূরদর্শিতা জীবনে বিশাল এক পরিবর্তন আনবে। আপনার কি খবর? সকালে ঘুম থেকে উঠে আপনি প্রথম কাজটি কি করেন? আপনি শান্ত এবং মনোযোগী থাকেন, নাকি অতিরিক্ত উদ্দীপক আচরণ করেন যা গড়িমসি তৈরি করে? সকালের রুটিনের জন্য আপনি সকালে উঠে যে কাজগুলো করবেন সেগুলো লিখে রাখুন। রুটিন অনুযায়ী কাজগুলোর মধ্য দিয়ে আপনার ডোপামিন ডিটক্স তৈরি করতে হবে। খেয়াল রাখবেন, রুটিনের কাজগুলো যেন সময় নষ্টকারী কাজ না হয়, যা আপনাকে প্রয়োজনীয় কাজ সমাধানের বাধা দিতে পারে। সকালে উঠে আপনি কতবার কাজটি করতে পারেন যা আপনার সুষ্ঠু মনোযোগে সহায়তা করবে? 1. মেডিটেশন করতে পারেন। 2. হালকা ব্যায়াম করতে পারেন। 3. হালকা মিউজিক শুনতে পারেন। 4. দিনে লক্ষ্য নির্ধারণ করুন। 5. 3টি জিনিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। 6. সবসময় ইতিবাচক মনোভাব রাখার চেষ্টা করুন। পদক্ষেপ: দৈনন্দিন একটি রুটিন করে ফেলুন এবং ডোপামিন ডিটক্স চলাকালীন সময়ে তা অনুসরণ করুন। সফলভাবে ডোপামিন ডিটক্স বাস্তবায়নে আপনার করণীয়: 1. নিজের সবচেয়ে বড় বাধা যা আপনার গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনের অন্তরায়, সেটি খুঁজে বের করুন। সেগুলো একটি সাদা কাগজে সবচেয়ে প্রথমে লিখে ফেলুন। কাগজটি এমন জায়গায় লাগিয়ে রাখুন যেন আপনার চোখে পড়ে। 2.
যে কাজগুলো আপনি করতে চান না সেগুলোকে কঠিন করে তুলুন, যেন আপনি কাজগুলো করতে আগ্রহী না হন। 3. পছন্দের কাজগুলোর যতটা সম্ভব সহজ করে তুলুন। 4. এটি সহজ রুটিন তৈরি করুন সকালের জন্য, যা আপনার সারাদিনের প্রয়োজনীয় কাজগুলো করতে অনুপ্রেরণা দেবে। এভাবে আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন আপনার জন্য 24 ঘন্টার ডিটক্স প্রয়োজন নাকি 48 ঘন্টার ডোপামিন ডিটক্সটি বেশি প্রয়োজনীয়। এভাবে রুটিন করে বের করে ফেলুন আপনার কোন কাজটি, মোবাইলের কোন অ্যাপসটি বা নিজের কোন বদ অভ্যাসটি আপনাকে বাদ দিতে হবে। এই 24 ঘন্টা বা 48 ঘন্টা ডিটক্সের সময় বিভ্রান্তি সৃষ্টিকারী কাজগুলো সরিয়ে রাখুন, যেমন ইন্টারনেট, মোবাইল, কম্পিউটার, টেলিভিশন, জুয়া, ভিডিও গেমস থেকে দূরে থাকতে হবে। হালকা খাবার খেতে হবে যা চিনি বা প্রক্রিয়াজাত অবশ্যই নয়। ডোপামিন ডিটক্সের সম্পূর্ণ সফল ব্যবহার নিশ্চিত করতে কিছু পরামর্শ দেওয়া যেতে পারে। ডোপামিন ডিটক্সের সফলতা পেতে নিজের কৌশলগুলো অবলম্বন করতে পারেন। কাগজে লিখে রাখুন। ডোপামিন ডিটক্সের প্রক্রিয়ার মাঝে আপনার অনুভূতিগুলো লিখে রাখতে পারেন। আপনার অস্বস্তি লাগলে তা লিখে রাখুন। বারবার মোবাইল দেখতে ইচ্ছে করলে, মোবাইলের ভিডিও বা গান শুনতে ইচ্ছে করলে তাও লিখে রাখুন। এবার আপনার লেখা কাগজটি মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। আপনি নিজেই বুঝতে পারবেন কোন কাজগুলো আপনাকে বাধা দিচ্ছে। বাধাগ্রস্ততা কিভাবে জীবনে প্রভাব ফেলে লিখে রাখুন। আপনি যখন ব্যস্ত থাকেন নিজের আনন্দ নিয়ে, তখন আর পিছু ফিরতে ইচ্ছে করে না বা মন চায় না। বিরতি টানতেও আপনার অনাগ্রহ তৈরি হয়। ইচ্ছে হয় আরেকটু দেখি, আরেকটা গান শুনি বা সিনেমা দেখি। আমরা গাছ দেখেই আনন্দ পাই, বনকে ভুলে যাই বা বনের গহীনতা আমাদের চোখে পড়ে না। এক্ষেত্রে ডোপামিন ডিটক্স অনুসরণ করুন। তাহলে শুধু গাছ নয়, বরং আপনি পুরো বনটি দেখতে শুরু করবেন। নিজের লক্ষ্যে অটুট থাকুন। আপনার জীবনের লক্ষ্য কি? সেই লক্ষ্য কি আপনার জন্য সঠিক? আপনি সেই লক্ষ্য অর্জনে প্রতিদিন এক ধাপ এগিয়ে যেতে পারছেন? আপনি যা করছেন তা কি সত্যি আপনাকে গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে? সময়ের সঠিক ব্যবহার। আপনার প্রতিদিন কি এক ধাপ করে আত্মোন্নয়ন ঘটছে? আপনার জীবনে যা কিছু গুরুত্বপূর্ণ তা কি বেশি সময় দিতে পারছেন? কোন কাজে বা প্রকল্পে আপনার আত্মনিয়োগ প্রয়োজন জানেন কি? আত্মদর্শন। আপনার জীবনের গন্তব্যে কি আপনি পৌঁছাতে পেরেছেন? গন্তব্যে পৌঁছাতে কোন কাজগুলো আপনার করা দরকার? সমস্যা সমাধানে মনোযোগ দিন। আপনার যদি কোনো ব্যক্তিগত সমস্যা থাকে তাহলে সেগুলো লিখে ফেলুন উপযুক্ত সমাধান সহ। এতে করে ওই সমস্যাগুলোর সাথে আপনার মনের একটি বিচ্ছিন্নতা তৈরি হবে, মনটা স্বস্তি পাবে। মনের ভেতর আমাদের এত সমস্যা থাকে যে সব সমস্যাগুলোকে আলাদাভাবে সম্বোধন করা সম্ভব নয়। তাই যখন লিখবেন তখন মনের ভেতর সমস্যাগুলোতে মনোযোগ দিয়ে আলাদাকরণ সম্ভব হবে। আপনার উচিত একটা কলম নিয়ে কাগজে সেই সমস্যাগুলো চিহ্নিত করা। আপনি যখন খেয়াল করে আপনার সমস্যাগুলো লিখেছেন মোবাইল বা অন্য কোনো প্রযুক্তি ছাড়া, তখন আপনার উত্তেজিত মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত হচ্ছে এবং আপনি নিজেও নিজেকে চিনতে পারছেন। ফলে নিজের উপর নিয়ন্ত্রণ তৈরি হচ্ছে এবং ভাবনার চর্চা ঘটছে। এই ভাবনার চর্চা যদি দীর্ঘ হয়, ধরুন 1 সপ্তাহ, তবে আপনি অবশ্যই নিজের ভেতর পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। নিজেকে জানলে নিজের সময়গুলো বিবেচনা করে খরচ করতে পারবেন। তাহলে ব্যস্ত আছি এই শব্দের ভনিতা থেকেও বের হয়ে আসতে পারবেন। ভয়কে জয় করা। আমাদের এই যে উদ্গ্রীব, উদ্দীপনা বা উত্তেজনা হওয়ার প্রক্রিয়াটা আমরা অনুসরণ করি ভয় থেকে দূরে থাকার জন্য। ব্যস্ত থাকলে আমরা আমাদের ভয় বা জীবনের কঠিন সত্য থেকে নিজেকে আড়াল করে রাখতে পারি। তাই নিজের ভয়গুলো বা কঠিন সত্যগুলোকে কাগজে লিখতে হবে। অধ্যায় 5, গড়িমসি না করে সঠিক সময়ে কার্য সম্পাদন। ডোপামিন ডিটক্সের মূল লক্ষ্য হচ্ছে উত্তেজনা কমিয়ে নিজের লক্ষ্যে বা প্রয়োজনীয় কাজের প্রতি অনুপ্রেরণা দেওয়া। এই পর্বে আমরা শিখব কিভাবে নিজের প্রয়োজনীয় কাজগুলোকে প্রাধান্য দিয়ে গড়িমসি করার প্রবণতাকে রোধ করতে পারব। পরিকল্পনা নিয়ে দিনের শুরুতে কাজের পরিকল্পনা করলে অযথা সময় নষ্ট হওয়া বা করা থেকে বিরত থাকা যায়। কাজের প্রতি সদিচ্ছা কাজ সম্পাদনের দারুণ ভূমিকা পালন করে। পরিকল্পনা তাই গুরুত্বপূর্ণ। পরিকল্পনা কেন গুরুত্বপূর্ণ? 1, পরিকল্পনা থাকলে দুটি কাজের মধ্যে যেটি বেশি গুরুত্বপূর্ণ সেটি নির্ধারণ ও সম্পাদন সম্ভব হয়। মনের মধ্যে নানা বাধা বিপত্তি এড়িয়ে কার্য সম্পাদন করা সম্ভব হয়, কারণ আপনি জানেন কি করতে হবে আপনাকে। আপনি একটি কাজ থেকে অন্য কাজে সহজেই ঢুকতে পারেন কোনো বাধা ছাড়া। 3, আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং দুশ্চিন্তা থেকে দূরে রাখতে পারেন। কিভাবে দিন শুরু করবেন? কোনো দামি যন্ত্রের দরকার নেই দিন শুরু করতে। আমরা কলম ও কাগজ ব্যবহার করতে পারি, যা আমরা ব্যবহার করতে ভুলে গিয়েছি। 3 বা 5টি কাজ লিখে ফেলুন। একদিনে সম্পাদনের উদ্দেশ্যে কাজগুলো তার গুরুত্ব অনুযায়ী সারিবদ্ধভাবে লিখে ফেলুন।
একটি কাজ শেষ করে আরেকটি কাজে হাত দিন। লিস্টে দাখিলকৃত কাজ শেষ না হওয়া পর্যন্ত এভাবেই কাজ করে যান। কাজের মধ্যে কোনটি বেশি গুরুত্ব বহন করে তা জানতে নিজেকে প্রশ্ন করুন। যদি আমি আজ এই কাজটি করি তাহলে কোন কাজটি আমার মধ্যে বৈপ্লবিক পরিবর্তন আনবে? আপনি যদি নির্ধারণ করতে না পারেন তাহলে জিজ্ঞাসা করুন, আমি যদি আজ এই কাজ সম্পাদন করে 1 মাস ছুটি নিই তাহলে কোন কাজটি করব? আপনি খেয়াল করবেন তখন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি এতদিন আপনার কাছে সবচেয়ে অবহেলিত ও অপ্রয়োজনীয় মনে হয়েছে। এটার মূল কারণ অবশ্যই কাজটি কঠিন। আপনি বুঝতে পারছেন না কোথা থেকে কাজটি শুরু করবেন। হয়তো এই কাজগুলো খুবই বিরক্তিকর বা বিরক্তির উদ্রেক করে, কিন্তু আপনার ডোপামিন ডিটক্স আপনাকে সাহায্য করবে এই কঠিন কাজগুলো সম্পন্ন করতে। এভাবেই আপনি আপনার দৈনিক, মাসিক ও বাৎসরিক কাজগুলো নির্ণয় করে ফেলুন। আপনি এভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারেন। ধরুন 5 বছর বা 10 বছরের পরিকল্পনাও এভাবে করা সম্ভব। ধরুন আগামী 90 দিনে আপনি একটি বই লিখতে চান। প্রথম কাজ হতে পারে গল্পের কাঠামোটা তৈরি করে ফেলা। দ্বিতীয় কাজ গল্পের প্রথম ড্রাফট সম্পন্ন করা। টার্গেট অনুযায়ী আপনি দৈনিক কত শব্দ লিখবেন তা নির্ধারণ করা অবশ্যই জরুরি। জরুরি পদক্ষেপ যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজের সময়সূচি তৈরি করা। যেখানে হাজারো বই আছে কর্মোদ্যম নিয়ে, সেখানে আসলে কয়েকটি নীতিমালাই মূল প্রতিপাদ্য বিষয় হিসেবে বিবেচিত। নিজের ক্যারিয়ার বা জীবনের খাতিরে যে কাজটি গুরুত্বপূর্ণ সেটি নিয়ে কাজ করা, পুনরায় করা, সময় অনুযায়ী সম্পাদন করাটাই আসল। আপনার কাজের লিস্ট অনেক বড় হতে পারে, কিন্তু কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ। উৎপাদন ক্ষমতা 3 শব্দে বলা যায়। 1 মনোযোগ, 2 ধারাবাহিকতা, 3 প্রতিক্রিয়া। মনোযোগ সব বাধা উপেক্ষা করে একটি কাজে মনোযোগী হওয়া আপনার যোগ্যতা। ধারাবাহিকতা আপনার যেটা প্রধান কাজ তা নিয়ে নিয়মিত চর্চায় থাকা আপনাকে সফলতা এনে দিবে। প্রতিক্রিয়া আপনার যে কাজটি গুরুত্বপূর্ণ সেটি ধারাবাহিকভাবে চর্চা করে দীর্ঘমেয়াদী সুফল পাওয়া যায়। উৎপাদন ক্ষমতা বলতে আমরা তাহলে বুঝি ধারাবাহিকভাবে মনোযোগের সহিত আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করা। ধারালো রশ্মির মতো মনোযোগ। নিজের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য ধারালো ও সূক্ষ্ম রশ্মির মতো মনোযোগ থাকা খুবই জরুরি। প্রতিদিন 45 মিনিট আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে অতিবাহিত করুন, তাহলে ওই কাজে আপনি দক্ষ হয়ে উঠবেন। একই জায়গায় একই সময়ে প্রতিদিন কাজের দৈনিক রুটিন খুবই জরুরি। তার চেয়েও বেশি জরুরি আপনি যে কাজটা যে সময় যে জায়গায় করছেন সেটি নির্দিষ্ট থাকা। বিখ্যাত লেখক স্টিফেন হকিং নির্দিষ্ট চেয়ার, টেবিল ও নির্দিষ্ট সময় প্রতিদিন চর্চা করতেন। তার কোনো অনুপ্রেরণার প্রয়োজন ছিল না। উনি জানতেন যে আমি যদি সময় মতো আমার কাজে বসি তাহলে অনুপ্রেরণা এমনি আসবে। তাই নিজের যে কোনো জরুরি কাজ সম্পাদনা করতে নিজের অবস্থান সময় নির্ধারণ করে প্রতিদিন চর্চা করলে আপনার মনোযোগ, স্থায়িত্ব ও ধারাবাহিকতা অনিবার্য। এটি মাধ্যম তৈরি করুন। কাজের আগে 1 কাপ কফি পান করলে আপনার কাজে মনোযোগ বসবে, তাহলে তাই করুন। একটু যোগাসন বা মেডিটেশন করুন, কাজ শুরু করুন। রুটিন তৈরি করে নিজের কাজের নির্ধারণ সাপেক্ষে আপনি 1 কাপ কফি পান করে এবার কাজে মনোযোগ দিন। দেখবেন আস্তে আস্তে আপনার মস্তিষ্কে বিচ্ছিন্নতা কেটে গেছে, আপনি মনোযোগী হয়ে উঠেছেন। আপনি লক্ষ্য করবেন আপনার লেখায় গতি আসছে ঢেউয়ের মতো। বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ চিকসান্স-মিহাই ঢেউ বলতে এমন কাজ বুঝিয়েছেন আপনি পুরোপুরি কাজের গভীরে মনোনিবেশ করলে এর অন্তর্নিহিত যে আনন্দ সেটা উপভোগ করা সম্ভব। আপনি যখনই কাজ উপভোগ করতে শুরু করবেন ততই স্বস্তি আসবে এবং মনোযোগ বৃদ্ধি পাবে। তাই কাজ শুরু করুন এবং পরিণতি সফলতার দিকে না গেলেও কোনো সমস্যা নেই, তাতে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কাজের মান বৃদ্ধি পাবে এবং ধারাবাহিকতা অবশ্যই সফলতা নিয়ে আসবে। সব বাধাবিঘ্ন এড়িয়ে চলা। কাজের সময় মোবাইল ফোন বন্ধ রাখুন। কোনো নোটিফিকেশন দেখার কোনো প্রয়োজন নেই যদি সেটা আপনার গবেষণা কাজে না আসে। কাজের সময় কাউকে বিরক্ত করতে বারণ করুন, কারণ যে কোনো প্রকার বাধা আপনার কাজের জন্য ক্ষতিকর। বাধাবিঘ্ন ব্যতীত কাজ সম্পন্ন করুন। কোনো বাধাবিঘ্ন ছাড়াই কাজ সম্পাদন করুন। যখন কাজ করতে বসবেন তখন টানা 45 মিনিট কাজ করুন, মাঝখানে 5 মিনিটের বিরতি নিতে পারেন। এভাবে টানা কাজ করলে আপনার কর্মোদ্যম এবং কাজের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং যে কোনো গড়িমসি থেকে রেহাই পাবেন। এই প্রক্রিয়া আপনার জীবনের অন্যান্য দিকগুলোতে প্রভাব ফেলবে। পদক্ষেপগুলো কি কি? 1 সময় নির্ধারণ করুন কখন কাজে মনোযোগ দেবেন। 2 একটা মাধ্যম নির্ণয় করুন যেটা আপনাকে ইতিবাচক অনুভূতি তৈরি করবে, যেমন কফি। 3 কাজ শুরু করুন। অল্প সময় কাজ করার পর আপনি কাজে গতি পাবেন, যে কারণে কাজের গভীরে প্রবেশ করবেন এবং দীর্ঘ সময় কাজ করুন। 4 সব বাধাবিঘ্ন সরিয়ে ফেলুন, যেমন মোবাইল, নোটিফিকেশন, ইন্টারনেট ইত্যাদি। 5
সবশেষে সব বাধা পেরিয়ে কাজে মনোনিবেশ করুন। সাধারণ নিয়মে কাজ, কোনো নিয়ম রুটিন ছাড়া কাজে বসলে কাজে বাধাবিঘ্নটা আসাটাই স্বাভাবিক। কোনো রুটিন ছাড়া কাজে বসলে এমন হবে যে হঠাৎ করেই কাজের মাঝে আপনার মনে হবে অনেক কাজ করলাম, এবার একটু মেইল দেখি, ফেসবুকে নোটিফিকেশন দেখি, ইউটিউবে একটু গান শুনি, কোনো বন্ধুকে একটু মেসেজ করে তার সাথে অপ্রয়োজনীয় দীর্ঘ বার্তালাপে জড়াবেন। এভাবে আপনার শিরা উপশিরাগুলো অতিরিক্ত উত্তেজনায় ভুগবে। একটির পর একটি অপশনে আপনি খুঁজবেন যেটা আসলে অর্থহীন। তারপর ফেসবুকের চাহিদা যখন হ্রাস পাবে তখন ওটা বন্ধ করে নতুন কোনো কাজ শুরু করার উদ্দীপনা হারাবেন। এজন্যই এমন প্রক্রিয়ায় কাজ শুরু করার কোনো অর্থ নেই, কারণ বাধা আসবেই এবং কাজের মাঝখানে অযথা উত্তেজনা তৈরি করে এমন কিছু মূল কাজে বাধা সৃষ্টি করে। এই প্রক্রিয়ায় আরও বড় বাধার সম্মুখীন হবেন। আপনি যেই বাধাটি পার করে মূল কাজে প্রবেশ করতে আপনি সক্ষম হবেন না। সংক্ষেপে বললে, পরিকল্পনা ছাড়া কোনো কাজ আলোর মুখ দেখে না। রুটিন মাফিক নিয়মিত কাজ, এই প্রক্রিয়ায় বাধাবিঘ্ন পাওয়ার খুব ক্ষীণ সম্ভাবনা থাকে। ফলে কাজে মনোযোগ দিয়ে সেটা সঠিক সময়ে সম্পাদন করা সম্ভব হয় কোনো বাধা ছাড়াই, যেমন এক্সেলে স্প্রেডশিট বা পাওয়ার পয়েন্টে উপস্থাপনা। অধ্যায় 6, ডোপামিন রিল্যাক্স থেকে বাঁচুন। আপনাকে সাধুবাদ জানাই, কারণ আপনারা ডোপামিন ডিটক্স প্রক্রিয়াটি সফলভাবে সম্পাদন করেছেন। আপনি যদি নিয়মতান্ত্রিকভাবে কাজগুলো চর্চা না করেন তাহলে সমূহ সম্ভাবনা আছে পুরনো অভ্যাসগুলো ফিরে আসার। কথায় আছে, পুরনো অভ্যাস সহজে পিছু ছাড়ে না। সাবধান থাকুন ও খেয়াল করুন ডোপামিনের ঘাটতির। দীর্ঘস্থায়ী পরিবর্তনের চাবিকাঠি হচ্ছে আত্মসচেতনতা। তাই ডোপামিনের ঘাটতি যেন কাজের গতি মন্থর করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যখন দেখছেন নিয়মিত রুটিন মেনে কাজ করতে আপনি বিঘ্নিত হচ্ছেন বা নিরাশ হয়ে পড়ছেন, তখন একটু বিরতি নিন, তারপর নতুন করে আবার শুরু করুন। এটা হওয়া খুব স্বাভাবিক। 10-15 দিন পর খারাপ লাগতেই পারে। তখন এতটাই অস্বস্তি আসবে যে কোনো নিয়ম মানতে আপনার ইচ্ছে করবে না। আপনার সাথে আপনার মনের মানবিক যুদ্ধটা বোঝার চেষ্টা করুন। যখন এমন বাধাবিঘ্ন আসবে কাজে, তখন নিজেকে দোষারোপ করা উচিত নয়। নিজের উপর অত্যাচার কখনোই সুফল বয়ে আনবে না। এমন প্রক্রিয়া আপনাকে পুনরায় রুটিন তৈরিতে বাধা প্রদান করবে, যেটা আপনার জন্য ক্ষতিকর। বিরতি দিয়ে আবারও শুরু করুন, একইভাবে নিয়মিত নির্দিষ্ট সময়। মনে করুন পৃথিবী আপনার বিপক্ষে। বর্তমান জগতে কোনো কাজে মনোনিবেশ করা খুবই কঠিন, কারণ আমার মনোযোগ আকর্ষণে সবাই সচেষ্ট। আমি শুধু আমার পরিবার বন্ধুদের কথাই বলছি না, আমি বলছি ইউটিউব, ফেসবুক, ব্লগার সহ আরও অন্যান্য অনেকদের। এখন মানুষের মনোযোগ আকর্ষণ করা পৃথিবীর সবচেয়ে বড় অর্জন, কারণ এটাই অর্থের উৎস। তাই খেয়াল করবেন ফেসবুকে, ইউটিউবে কিভাবে আঠার মতো শক্ত হয়ে আমরা আটকে আছি। সেই আকর্ষণ বা মনোযোগকে নিয়ন্ত্রণ করে নিজের প্রবৃদ্ধিতে কাজে লাগানো গেলে নিজের জীবনে বিপুল পরিবর্তন আনা সম্ভব। আপনি নিজেও অনেক ধনী হতে পারেন নিজের মনোযোগকে সঠিকভাবে কাজে লাগিয়ে। সেই সময়কে যদি নিজের শখ, পরিবার পরিজন, বন্ধু ও প্রতিবেশীর মঙ্গলের পেছনে কাজে লাগানো যায়, তাহলে ব্যক্তিগত জীবনে সুফল আসবেই। তাই বলছি, পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে কাজ করছে। আপনার বহুল গুরুত্বপূর্ণ সম্পদ মনোযোগকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আপনি হয়তো অপ্রস্তুত, কিন্তু এই অবস্থায় আপনি কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন। কোন পরিকল্পনাটি আপনি গ্রহণ করবেন? আকস্মিক পরিকল্পনা প্রণয়ন করুন। আপনি হঠাৎ এই কাজের প্রতি বিরক্তি দূর করতে আপনি পূর্বে যে পারব না লিস্টটি তৈরি করেছিলেন সেটা আবার দেখুন এবং বোঝার চেষ্টা করুন। আপনি অনুধাবন করুন সবচেয়ে ক্ষতিকারক আপনার সাথে কি হতে পারে, অর্থাৎ সময়ের গুরুত্বপূর্ণ কাজটি সময়ের মধ্যে না করতে পারলে আপনার সাথে সবচেয়ে খারাপ পরিণতি কি ঘটতে পারে। সেই ক্ষতিকারক পরিণতিগুলো লিখে ফেলুন এক এক করে। আপনি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন যে এই ক্ষতিকারক ঘটনাগুলো দ্বারা আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কিভাবে আপনি এই খারাপ পরিস্থিতি থেকে পরিত্রাণ পাবেন, কিভাবে এই সমস্যাগুলোর মোকাবেলা করবেন। আপনার সর্বোচ্চ চেষ্টা দিয়ে ভাবুন। এটি নির্ভরযোগ্য প্রক্রিয়া তৈরি করুন কাজের জায়গায়। নিজেকে কাজের পরিস্থিতিতে আবার ফিরিয়ে আনতে এটি নির্ভরযোগ্য পরিকল্পনা তৈরি করুন, যেটা অনুসরণ করলে আপনি অতিরিক্ত উত্তেজনা বা উদ্দীপনা অনুভব করবেন না। এটি দৈনন্দিন কাজের রুটিন তৈরি করে ফেলুন। আগের যে চর্চাগুলো নিয়ন্ত্রণে ছিল সেগুলো ধীরে রপ্ত করে কাজের আগ্রহ তৈরি করুন। এখানেই এবং এখনই নামক অভ্যাসটি, যেটা মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারকে নিয়ন্ত্রণ করে, সেটি চর্চা করুন।
নিউরোট্রান্সমিটারের ভেতর অ্যান্ডোরফিন ও সেরোটোনিন নামক যে নিউরোট্রান্সমিটারগুলো আছে সেগুলো আপনাকে শান্ত এবং কাজের উপযোগী করে তোলে। এই নিউরোট্রান্সমিটারগুলোকে সচল করতে নিম্নোক্ত চর্চাগুলো রপ্ত করুন। মেডিটেশন। একটু মেডিটেশন করেই কিন্তু আপনি সময়ের উপযোগী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা লাভ করবেন। প্রথমে চোখ বন্ধ করুন ও নিজের শ্বাস প্রশ্বাসের ওঠানামা লক্ষ্য করুন। আপনি আপনার 5টি ইন্দ্রিয়ের প্রতি লক্ষ্য করতে পারেন। প্রথমে একটি, তারপর আরেকটি, এভাবে প্রতিটি ইন্দ্রিয় জাগ্রত করুন। মেডিটেশন ঠিক বেঠিক বলতে কিছু নেই। আপনি বই পড়তে পারেন বা ভিডিও দেখেও শিখে নিতে পারেন নিজের মতো করে। নিজেই আপনি বুঝতে পারবেন আপনার জন্য কোনটা ভালো। হালকা ব্যায়াম। যখন আপনি শরীরচর্চা করবেন তখন আপনার নিঃশ্বাসের স্থিরতা ও শান্ত স্বভাব পরিলক্ষিত হবে। এতে আপনি শান্ত ও সুস্থির মনোভাব ফিরে পাবেন। গভীর মননশীলতা। নিজের ভেতরে বা আশেপাশে যা হচ্ছে তা বোঝার চেষ্টা করুন। গভীর মননশীল মনোভাব তৈরির অনেক প্রক্রিয়া আছে। আপনি ধীরে ধীরে খাবার গ্রহণ করুন। খাবারের প্রতিটি উপাদান শনাক্তের চেষ্টা করুন। নিজের শরীরের প্রতিটি অঙ্গের আচরণ উপলব্ধি করুন, পা থেকে মাথা পর্যন্ত। আপনি বাড়ির সাধারণ কাজকর্ম করতে পারেন যা আপনাকে পুনরায় কাজের গতি ফেরাতে সাহায্য করবে। হাঁটাহাঁটি। হাঁটার সময় আপনার ইন্দ্রিয় কতটা সজাগ থাকে? আপনি পাখির কিচিরমিচির শুনতে পান? বাতাসের প্রবাহ কি মুখে অনুভব করেন? আপনি কি কখনো মেঘের আকৃতি দেখেছেন? বেশিরভাগ মানুষ হাঁটার সময় ব্যক্তিগত চিন্তা বা সমস্যা নিয়ে মশগুল থাকে। এমন না করে পরবর্তীতে আপনি যখন হাঁটতে যাবেন তখন আশেপাশের সবকিছু খুব গভীরভাবে অনুধাবনের চেষ্টা করবেন, যেন প্রথমবারই দেখছেন। ঘ্রাণ নিন এমন কিছু যা আগে কখনো করেননি। এমন কিছু দেখার চেষ্টা করুন যা আগে লক্ষ্য করেননি। এমন শব্দ শোনেন যা কখনো শোনেননি। আপনার অঙ্গ প্রত্যঙ্গের কার্যকরী ভূমিকা লক্ষ্য করুন। গভীর মনস্তাত্ত্বিক মেলামেশা। মানুষের সাথে আড্ডা, মেলামেশা ও আত্মিক অনুভূতি থেকে আমাদের অক্সিটোসিন নামক ট্রান্সমিটারটি আমাদের সতেজ ও সজাগ করে এবং ভালোবাসতে শেখায়। আপনি যত বেশি মানুষের সাথে মিশবেন আপনার তত বেশি ইতিবাচক বাৎসল্য মনোভাব তৈরি হবে। আপনি যাদের পছন্দ করেন এবং যাদের প্রতি টান অনুভব করেন তাদের সাথে বেশি মেলামেশা করবেন। বৈরাগ্য। কোনো কাজে সম্পৃক্ত না থাকলে আমরা সহজে উত্তেজনা উদ্দীপনা অনুভব করি না। আমাদের মন সবসময় কিছু না কিছু ব্যস্ত রাখে। কিছু মুহূর্ত কোনো কাজে ব্যস্ত না থাকাই ভালো। বসে থাকুন, ভাবুন ও পর্যবেক্ষণ করুন। খুবই নীরবে খাদ্য গ্রহণ করুন। হাঁটুন কোনো উদ্দেশ্য বা গন্তব্য ছাড়াই। উপরোক্ত বিষয়গুলো অনুসরণ করে আপনি নিজেকে শান্ত, নিবদ্ধ রাখতে পারেন। এই কাজগুলো আপনাকে উন্মত্ততা থেকে রেহাই দেবে। আপনি কোন কাজটি অনুসরণ করতে চান আপনার দৈনন্দিন রুটিনে? উপরোক্ত প্রক্রিয়াগুলো থেকে যে কোনো একটি বিষয়ে আপনি নিজেকে নিবদ্ধ রাখলে উদ্বিগ্ন ও উন্মত্ততা থেকে ছুটি পাবেন। 30 দিনের চ্যালেঞ্জ। ডোপামিন ডিটক্স থেকে সুবিধা পেতে আপনি এটি দৈনন্দিন রুটিন তৈরি করে ফেলুন 30 দিনের জন্য। এই রুটিন আপনাকে পুরনো বদ অভ্যাস ত্যাগে সহায়তা করবে। এই সিরিজের অন্য বইগুলো আপনি পড়তে পারেন যা আপনার মনকে কাজে নিবদ্ধ ও মনোযোগী রাখতে সাহায্য করবে। প্রতিটি বই আপনাকে কারিগরিভাবে দক্ষ করে তুলবে। দ্বিতীয় বই ইমিডিয়েট অ্যাকশন, তৃতীয় বই পাওয়ারফুল ফোকাস, চতুর্থ বই স্ট্র্যাটেজিক মাইন্ডসেট। শেষ অংশ। আপনি আপনার মনোযোগকে নিজে নিয়ন্ত্রণ করতে পারেন অথবা অন্যের নিয়ন্ত্রণে ছেড়ে দিতে পারেন। যখন আপনি আপনার উন্মত্ত উদ্দীপনাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না তখন লক্ষ্য থেকে পিছিয়ে পড়বেন। আর উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে শিখলে সহজেই নিজের প্রয়োজনীয় কাজ সঠিক সময়ে সম্পাদন করতে পারবেন। মনে রাখবেন, উত্তেজনা এবং স্বয়ংসম্পূর্ণতা এক বিষয় নয়। বাইরের নেতিবাচক দুষ্টচক্র থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি আপনার সম্পর্ক, বন্ধুত্ব, শখ সবকিছুতেই সমতা রক্ষা করতে সক্ষম হবেন। তাই নিজের মস্তিষ্ককে বেহাত হওয়া থেকে রক্ষা করুন এবং নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন। এটাই জীবনের সফলতা বয়ে আনবে।